নভেম্বরের মধ্যে আসছে আরও 7 কোটি ডোজ। করোনায় কমছে মৃতের সংখ্যা, সংক্রমণ হারও নিম্নমুখী। ডেঙ্গুতে 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, এডিস মশার লার্ভা নির্মূলে তৎপর ঢাকার 2 সিটি। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল, ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 21শে আগস্ট গ্রেনেড হামলা। বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে অগ্রসরমান, বলছে এডিবি। কাবুলের কাছে চলে এসেছে তালেবানরা, জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ঘানির ভাষণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21শে সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, জাতির পিতার পলাতক 5 খুনিকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা জোরদার, 3 জন ব্যবহার করছে পাকিস্তানি পাসপোর্ট। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে দেশের মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার, বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছাবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা সংগ্রহের কারণে আগামী 6 মাস নিরবিচ্ছিন্নভাবেই অব্যাহত থাকবে টিকার সরবরাহ। কাজেই সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়ন ও সরবরাহ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা অযৌক্তিক। টিকা গ্রহণে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশাব্যঞ্জক বলেই একটি মহল এটিকে ভালো চোখে দেখছে না। ইস্যু খোঁজার অপপ্রয়াসের অভিযোগ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি স্বার্থান্বেষী মহলকে বলতে চাই যে আজকে এইসব অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আশ্বস্ত করেন, টিকার এখনো সংকট নেই, আগামীতেও হবে না। আগামী দিনের পরিস্থিতি খারাপও হতে পারে, ভয়াবহ হতে পারে। সব কিছু মাথায় রেখে আজকে টিকা কার্যক্রম সেটা ছক তৈরি করেছে, রোডম্যাপ তৈরি হয়েছে। টিকা কার্যক্রমের রোডম্যাপ তৈরি করা আছে যাতে দেশের সকল মানুষকে টিকা দেওয়া যায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানেও টিকা কার্যক্রম চলতে থাকবে। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভ্যাক্সের পাশাপাশি চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছবে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার কমছে। সর্বশেষ 24 ঘন্টায় শনাক্ত 6,885 জন। সংক্রমণের হার 20.66%। আর একই সময়ে মারা গেছেন আরও 178 জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই 67 জনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ নুরুন নবীর আরও একটি রিপোর্ট। বিশ্বের যেসব দেশে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 11তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গেল কয়েকদিনে দেশে শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গেল 24 ঘন্টায় 709টি ল্যাবে 32,810 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 6,885 জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মোট শনাক্ত 14,12,218। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 20.66%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে 24 ঘন্টায় 178 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23,988।
মৃত্যুর হার 1.70%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 67 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 45 ও খুলনায় 23 জন মারা গেছেন। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 60 জন। সুস্থ হয়েছেন 7,805 জন। সুস্থতার হার বেড়ে হয়েছে 90.73%। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ও উপসর্গে 24 ঘন্টায় ময়মনসিংহে 23 জন সহ 19 জেলায় 133 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে মৃত্যুর হার কিছুটা কমলেও সংক্রমণের হার ওঠানামা করছে। সুস্থও হচ্ছেন অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 10 জন করোনা ও বাকি 13 জন উপসর্গ নিয়ে মারা যায়। শনাক্তের হার শতকরা 26.33। বগুড়ার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে। নতুন 75 জন সহ আক্রান্তের হার 15.92%। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন করোনায় উপসর্গে 1 এবং করোনা পরবর্তী জটিলতায় 1 জন মারা যায়। শনাক্তের হার বেড়ে 29.52%। সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে 11 জনের। আক্রান্ত হয়েছেন 343 জন। শনাক্তের হার 32.64%। কুমিল্লায় করোনায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 227। শনাক্তের হার 20.5%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছে 9 জন। শনাক্তের হার 22%। বরিশালে করোনা উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 47 জন। ফরিদপুরে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু। রংপুরে করোনা উপসর্গে 6 জন মারা গেছে। করোনায় খুলনায় 5 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে 5 জন মারা গেছে। শনাক্তের হার 19.97%। গাজীপুরে মারা গেছে 5 জন। শনাক্তের হার 34.20%। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁয়ে করোনায় 4 জনের মৃত্যু। শনাক্তের হার 41.67%। টাঙ্গাইলে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন 43 জন সহ শনাক্তের হার 11.16%। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 3 জন। যশোরে করোনায় 2 জনের মৃত্যু। আক্রান্তের হার 30.59%। মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ 219 রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সব মিলিয়ে সারা দেশে আক্রান্ত 257 জন। এদিকে গত সপ্তাহে শুধু ঢাকা শিশু হাসপাতালেই ডেঙ্গুতে মারা গেছে 5 শিশু। আগের যে কোনো সময়ের চেয়ে আক্রান্ত এখন বেশি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। অন্যদিকে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যাপক প্রচারণা ও অভিযান চলমান রয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ঢাকা শিশু হাসপাতাল। ডেঙ্গুর জন্য নির্ধারিত 2টি ওয়ার্ডে একটি বেডও খালি নেই। বেশি অসুস্থ শিশুর জন্য আইসিইউ খালি নেই। গত 24 ঘন্টা এখানে 56 জন ভর্তি করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। হাসপাতালের পরিচালক জানান, রোগীর চাপ অনেক বেশি। একদিকে ডেঙ্গু, একদিন লকডাউন ভাঙার পরে কিন্তু এখন বাইরের থেকে অনেক রোগী আসছে। আইসিইউতে লিমিটেড বেড। আইসিইউতে যে কোনো রোগী যদি যায় তাহলে সেখান থেকে ভালো হওয়ার পর্যন্ত কিন্তু আমরা আর তাকে বাইট করতে পারি না। শিশুদের সর্দি, জ্বর, কাশি, বমি বা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন পরিচালক। পেটে প্রচুর ব্যথা হয়, পেটে পানি আসে, চোখে পানি আসতে পারে, লাংসে পানি, কালো পায়খানা হতে পারে। সে ধরনের কোনো সিমটমস বা সাইন দেখলে অবশ্যই যাতে আপনার হাসপাতালে নিয়ে আসে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা নিধনে বাড়ি বাড়ি যাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিম। মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মধুবাগ এলাকায় কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। এডিস মশাটাকে এবং ডেঙ্গি রোগটাকে একটি সহনীয় পর্যায়ে আনার জন্য এটি অব্যাহত থাকবে। পরে মেয়র জানান, আগের চেয়ে মানুষ বেশ সচেতন হয়েছে। আরও সতর্ক হওয়ার আহ্বান তার। ছাদের উপর থেকে যদি ছবি তুলে আপনারা আমাদের অ্যাপসে পাঠিয়ে দিন, আমাদের টিম সেখানে গিয়ে ছাদের উপরে গিয়েও কিন্তু আমরা সেটা পরিদর্শন করব এবং বহুমুখী পরিকল্পনা আমাদের আছে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করব। অপরদিকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র
ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। লার্ভা টার্ভা আছে যার কারণে হয়তো বা মশা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের খুনিরাই জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেছেন ষড়যন্ত্রের ধারাবাহিকতায় প্রকাশ্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সংগঠিত হয় 21 আগস্ট গ্রেনেড হামলা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন আলোচনায় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের সামনে আনার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75-এর প্রতিক্রিয়াশীল চক্র এখনও ষড়যন্ত্রে সক্রিয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 15 আগস্টে নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়েই প্রতিক্রিয়াশীল চক্র থেমে থাকেনি। এরপর ষড়যন্ত্র পেয়েছে নবরূপ। প্রকাশ্য দেবালোকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের আয়োজনে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আক্ষেপ, 71-এর স্বাধীনতা বিরোধী চক্রকে এখনো চিনতে পারেনি বাঙালি। 71-এ কারা পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছিল, কেন তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি? শেখ মুজিবের বাংলাদেশে কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় কেন দাঁড়া করাতে পারেনি? বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা শিরোনামে ঢাকা ওয়াসার অনলাইন আলোচনায় উঠে আসে জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব ও দেশ গঠনে ভূমিকা। This is uncontroversial. There is no, I think, issue is there to make any question about the father of the nations. Belief, dream, and capacity. শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করেন অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, জঙ্গিদের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। আহমদ বাবুর রিপোর্ট। শনিবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। কথা বলেন দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি এলাকা যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। আউটার চেকপোস্ট যেগুলো থাকবে, সেই চেকপোস্ট পার হয়ে আসতে হলে প্রত্যেকটা মানুষকে আমরা ফিজিক্যালি এবং আমাদের আরসোয়ের মাধ্যমে ভালোমতো পরীক্ষা করে এখানে ঢুকতে দিব। কথা বলেন জঙ্গিদের হামলার সক্ষমতা নিয়েও। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার চেষ্টার সময় বিভিন্ন দেশে গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয় এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে অগ্রসরমান বলে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপির দক্ষিণ এশিয়ার নগর উন্নয়ন ও পানি বিষয়ক পরিচালক। ঢাকা ওয়াসা আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিপি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা শিরোনামে অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা ওয়াসা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান। আলোচনায় অংশ নিয়ে এডিবির দক্ষিণ এশিয়ার নগর উন্নয়ন ও পানি বিষয়ক পরিচালক বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। Bangladesh has sustained robust economic development, averaging 6.7% over the last 10 years, which is among the fastest growing economies in the world. National poverty incidence also decreased in an impressive manner, 48.9% in year 2000 to 20.5%
in 2019. আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নেপাল ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতায় দ্রুত উন্নয়ন হচ্ছে বাংলাদেশের। Today we remember the day of mourning. But we must understand this event as a dialectic, past in the present and present in the past. The Bangladesh is not only developing, all round developing, but also become a burning example of development. আলোচনায় অংশ নেন এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমেদ, ঢাকা ওয়াসার চেয়ারম্যান ডক্টর গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খান। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রুই, তেলাপিয়া সহ 15 প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার না কমার পরও এ ধরনের সিদ্ধান্ত সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করেছে। টিকা নিয়ে সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর ঢাকার 2 সিটির ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। ডেল্টা করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউন শিথিল সিদ্ধান্ত আত্মঘাতী। বিএনপি মনে করে টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না, অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে গণপরিবহনে যাত্রী, চালক ও হেলপারদের 1,37,200 টাকা জরিমানা করেছে বিআরটিএ। দূরপাল্লা ও সিটি সার্ভিস পরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকাল থেকে রাজধানীর 7টি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে পরিচালনা করে বিআরটিএ। এ সময় যাত্রী, চালক ও হেলপারদের স্বাস্থ্যবিধি না মানায় করা হয় জরিমানা। অনেক পরিবহনকে হ্যান্ড স্যানিটাইজার না রাখায় জরিমানা গুনতে হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দূরপাল্লার পরিবহন স্বাস্থ্যবিধি মানলেও সিটি সার্ভিসে তা উপেক্ষিত। যে কোনো বাসে যদি কোনো যাত্রীকে মাস্ক ছাড়া পাওয়া যায় তো যাত্রীকে একটা মিনিমাম জরিমানা করা হচ্ছে। পরিবহন কর্মীরা, ড্রাইভার, হেল্পার মাস্ক পরছে কিনা, হ্যান্ড স্প্রে ব্যবহার করা হচ্ছে কিনা। তো কিছু কিছু অনিয়ম আমরা পেয়েছি। এই পর্যন্ত প্রায় 15টি মামলায় 14,000 টাকা জরিমানা করা হয়েছে। করোনায় মৃত লাশ পরিবহনকারীদের 300 টাকা করে কম দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। বিচার চেয়ে হাসপাতাল পরিচালকের কাছে আবেদন করেছেন লাশ পরিবহনকারী 7 ব্যক্তি। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া প্রতি লাশ পরিবহন বাবদ বরাদ্দ 1,000 টাকা। লাশ পরিবহনকারীদের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক তাদের দিচ্ছেন 700 টাকা। তারা বলছে, টাকা কম দেয়া ছাড়াও বকেয়া পাওনা না মিটিয়ে কাজ থেকে বাদ দেয়া হয়েছে নতুন নিয়োগ। 1,000 টাকা করে আমাদের সরকার দেয়, হরিদ স্যার 300 টাকা করে রায়কা দেয়। 148টা কাগজ বর্তমান আমাদের হাতে আছে, এইসব টাকা নাই। 50 বছর ধরে আমরা এই কাজ করছি, আমরা ভিখারি বানাই সাইডে দিছে পরীক্ষায়। সরকারের কাছে বিচার চাই, দেখি আঙ্গর বিচার কি করে, আমরা কেন টাকা পাই না, এইটুকু আঙ্গর দাবি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফরিদুল হক। আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে যে আমি 300 টাকা করে নেই, এরকম কোনো ঘটনা ঘটে, তবে তাদেরকে 800 টাকা হাতে দেওয়া হয়, বিকজ 20% ট্যাক্স এবং ভ্যাট কাটা হয়। হাসপাতালের পরিচালক জানান, এই বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ পর্যায়ে কিন্তু তদন্ত কমিটি করে দিয়েছি আমাদের সিনিয়র ডক্টরদেরকে দিয়ে। এখন আমরা অপেক্ষা করছি যে ওনাদের তদন্তের প্রতিফল যা আসে, যেই সুপারিশ আসবে, তাহলে সেই অনুযায়ী অবশ্যই আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। 2 বছর আগে ফরিদুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নতুন আরেক বিপর্যয়ের নাম মাইক্রোপ্লাস্টিক। রুই, তেলাপিয়া সহ 15 প্রজাতির দেশি মাছে মিলেছে মাইক্রোপ্লাস্টিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জান্নাতের গবেষণায় বিষয়টি উঠে এসেছে। আর হাই ডেনসিটি পলিথিন কণাযুক্ত এসব মাছ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি করছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক বর্জ্য। প্রতিদিনই পলিথিন সহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী ফেলা হচ্ছে যেখানে সেখানে। প্লাস্টিক বর্জ্যের ফটোকেমিক্যাল বায়োলজিক্যালি ভেঙে তৈরি করে মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত থিসিসের জন্য সাভার ও আশুলিয়া বাজার থেকে 18 প্রজাতির মাছ সংগ্রহ করে গবেষণা শুরু করেন। গবেষণা শেষে 15 প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পান। যেসব মাছ পানির নিচের স্তরে বাস করে তাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি। মাছ কালেক্ট করেছিলাম আমরা টোটাল 48টার মধ্যে আমাদের 35টা মাছেই আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। পানির উপরে যে লেয়ার, মিডল লেয়ার আর একদম বটম লেয়ার, এই 3টা লেয়ারেরই মাছ কালেক্ট করেছি। তো আমাদের পাওয়া গেছে বটম লেয়ারে যে মাছগুলো থাকে সেগুলোতে সবচেয়ে বেশি পাওয়া গেছে। গবেষণার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক শফি মোহাম্মদ তারেক ও সহযোগী অধ্যাপক ফাহমিদা পারভিন। ডক্টর পারভিন জানান, এর আগে সামুদ্রিক মাছে প্লাস্টিক কণা পাওয়া গেলেও বাংলাদেশে মিঠা পানির মাছে এই প্রথম প্লাস্টিক কণা পাওয়া গেল। হাই ডেনসিটি পলি ইথিলিন, যেটা কিনা ধরেন আপনার যে শ্যাম্পুর বোতল, প্লাস্টিক বোতল এইসবে থাকে। তারপর ধরেন পলিপ্রোপিলিন, পলিইথিলিন, আরেকটা হচ্ছে ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, যে বিভিন্ন র্যাপারে ইউজ করে। এই ধরনের পলিমারগুলো আমরা মেনলি পেয়েছি। পলিথিনের রাসায়নিক বিষক্রিয়ায় আছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। কয়েকটা গবেষণায় দেখেছি যে এই ধরনের বিসফেনল এ বা থ্যালেট, এটা যখন মানুষের শরীরে যাচ্ছে এন্ডোক্রাইন ডিসরাপশন হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সার দেখা দেয়। এ অবস্থায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। বিদেশে পালিয়ে থাকায় জাতির পিতার 5 খুনির ফাঁসির দণ্ড এখনও কার্যকর করা যায়নি। তবে পলাতক এই খুনিদের ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে সরকার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিদের মধ্যে রাশেদ ও নূরের অবস্থান যুক্তরাষ্ট্র ও কানাডায়, ডালিম আছে কেনিয়ায়, আর রশিদ ও মুসলিম উদ্দিনের অবস্থান লিবিয়ার বেনগাজিতে। ডালিম, রশিদ, মুসলিম এই 3 খুনি ব্যবহার করছে পাকিস্তানি পাসপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের 5 জন এখনও পলাতক। খুনিদের মধ্যে AM রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি আইনি পদক্ষেপও নিয়েছে সরকার। এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটা সম্বন্ধে আলাপ করাটাও কিন্তু এই তাদেরকে যে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটাকে ব্যর্থ পর্যবেসিত করতে পারে। তো সেই জন্য আমি আপনাদের কথার জবাব দেব। অন্য 3 খুনির মধ্যে খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও রিসালদার মুসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করছে। এদের মধ্যে রশিদ ও মুসলিম উদ্দিনের অবস্থান লিবিয়ার বেনগাজিতে। আরেক খুনি শরীফুল হক ডালিমের অবস্থান কেনিয়ার নাইরোবিতে। রশিদ, মুসলিম উদ্দিন ও ডালিম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করায় দেখা দিয়েছে জটিলতা। 1998 সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় 15 জনকে ফাঁসির আদেশ দেন নিম্ন আদালত। উচ্চ আদালত 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 2010 সালের 27 জানুয়ারি রাতে খুনি ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার খান ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়। আরেক খুনি আজিজ পাশা 2001 সালের জুনে জিম্বাবুয়েতে মারা যায়। পলাতক খুনিদের মধ্যে আব্দুল মাজেদকে গত বছরের 6 এপ্রিল রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছরেরই 11 এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু, বাজারে দাম কমার আশা।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। হোমিও ও ইউনানি পড়া কেউই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন বেঞ্চের এই রায় শনিবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৭১ পৃষ্ঠার রায়ে বলা হয়, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের নামের আগে ডাক্তার পদবি সম্পূর্ণ বেআইনি। রায়ে বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ দেওয়া হয়। তাগিদ দেওয়া হয় সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পনা, নীতিমালা এবং প্রয়োজনীয় আইন দ্রুত প্রণয়নের। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার পর শিমুলিয়া মুন্সিগঞ্জ নৌরুটে সীমিতভাবে ফেরি চলাচল করছে। এতে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে যানজট ও যাত্রী চাপ বেড়েছে। ৭০০ থেকে ৮০০ যানবাহন দৌলদিয়া মহাসড়কে অপেক্ষা করছে। শত শত যাত্রী অপেক্ষায় আছেন ফেরি পারাপারে। বিআইডব্লিউটিসির কর্মকর্তা বলছেন, শিমুলিয়া মুন্সিগঞ্জ রুটে চলাচল সীমিত করায় দৌলদিয়া পাটুরিয়া হয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। এছাড়া তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর প্রযুক্তিগত সুযোগ সুবিধার অভাবে ৪ নিলাম কার্যক্রম ব্যাহত হচ্ছে। চলতি বছর মার্চে অনলাইনে নিলাম শুরু হলেও প্রত্যাশা অনুযায়ী অংশ নেননি ক্রেতা বিক্রেতারা। ফলে মৌসুমের ৪২টি চা নিলামের মধ্যে রয়েছে মাত্র ১৩টি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বন্দরকেন্দ্রিক সুযোগ সুবিধার কারণে ১৯৪৯ সালে চট্টগ্রামে স্থাপন করা হয় চায়ের নিলাম কেন্দ্র, আর ২০১৭ সালে শ্রীমঙ্গলে স্থাপিত হয় দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্র। ক্রেতাদের উপস্থিতিতে সাপ্তাহিক একদিন নিলাম হয়ে আসছিল এতদিন ধরে। এর মধ্যেই চলতি বছরের মার্চে অনলাইনে আন্তর্জাতিক নিলাম শুরু করে চা বোর্ড। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এতে নিলামে অংশ নেওয়ার সুযোগ তৈরি হলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর প্রযুক্তিগত ত্রুটির কারণে চা নিলাম কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি একটা বড় চ্যালেঞ্জ হবে যখন আমরা ই অকশনের ব্যাপারে যখনই চিন্তা করি। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন চা বোর্ডের চেয়ারম্যান। এজন্য ক্রেতা বিক্রেতাদের প্রশিক্ষণের কথাও বলছেন তিনি। ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে প্ল্যাটফর্মে থেকে তারা সকলেই সব ধরনের পার্টিসিপেট করার জন্য যে সুযোগ পাবে। চলতি বছর চায়ের উৎপাদন হয় প্রায় ৬ কোটি কেজি। চা শিল্পের প্রসারে দ্রুত সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সকালে ১২ টন ৮০০ কেজি কাঁচামরিচের প্রথম চালান আসে হিলিতে। ভারতের কানপুর থেকে প্রতি টন ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচে শুল্ক দিতে হচ্ছে ২৫ টাকা ৫০ পয়সা। আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে দীর্ঘদিন বন্ধের পর কাঁচামরিচ আমদানি হওয়ায় সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও আশা করা হচ্ছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নভেম্বরের মধ্যে আসছে আরও ৭ কোটি ডোজ। করোনায় কমছে মৃতের সংখ্যা, সংক্রমণ হারও নিম্নমুখী। ডেঙ্গুতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, এডিস মশার লার্ভা নির্মূলে তৎপর ঢাকার ২ সিটি। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল, ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা। বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে অগ্রসর মান, বলছে এডিপি। কাবুলের কাছে চলে এসেছে তালেবানরা, জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ঘানির ভাষণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।